বড় সুখে আছো রাজমাতা আমিনা বেগম। আসুন খালা আম্মা, সুখী এবং সৌভাগ্যবতী হও এমন দোয়া করলে সেটা আমার পক্ষে অভিশাপ হয়ে দাঁড়াবে, তাই সে দোয়া করতে পারলাম না। ছি বড় আপা, এসো, কাছে এসে বসো। বসতে আসিনি, দেখতে এলাম কত সুখে আছো তুমি। পুত্র নবাব, পুত্রবধূ নবাব বেগম, পৌত্রী শাহজাদি। সিরাজ তোমারও তো পুত্র, তুমিও তো কোলে পিঠে করে মানুষ করেছো। অদৃষ্টের পরিহাস, তাই ভুল করেছিলাম। যদি জানতাম বড় হয়ে সে একদিন আমার সৌভাগ্যের অন্তরায় হবে, যদি জানতাম অহরহ সে আমার দুশ্চিন্তার একমাত্র কারণ হয়ে দাঁড়াবে, জীবনের সমস্ত সুখ শান্তি সে গ্রাস করবে রাহুর মতো, তাহলে দুধের শিশু সিরাজকে প্রাসাদ চত্বরে আছড়ে মেরে ফেলতে কিছুমাত্র দ্বিধা করতাম না। অদৃষ্টের পরিহাস, তাই ভুল করেছিলাম। যদি জানতাম বড় হয়ে সে একদিন আমার সৌভাগ্যের অন্তরায় হবে, যদি জানতাম অহরহ সে আমার দুশ্চিন্তার একমাত্র কারণ হয়ে দাঁড়াবে, জীবনের সমস্ত সুখ শান্তি সে গ্রাস করবে রাহুর মতো, তাহলে দুধের শিশু সিরাজকে প্রাসাদ চত্বরে আছড়ে মেরে ফেলতে কিছুমাত্র দ্বিধা করতাম না। আপনাকে আমরা মায়ের মতো ভালোবাসি, মায়ের মতোই শ্রদ্ধা করি। থাক যে সত্যিকার মাতার মহলেই তো চাঁদের হাত বসিয়েছ, আমাকে আবার পরিহাস করা কেন? দরিদ্র নারী আমি, নিজের সামান্য বৃত্তির অধিকারিণী হয়ে এক কোণে পড়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু মহাপরাক্রমশালী নবাব সে অধিকারটুকু আমাকে দিলেন না। কি হয়েছে তোমার? পুত্রবধূর সামনে এরকম রূঢ় ব্যবহার করছো কেন? কে পুত্র আর কে পুত্রবধূ? সিরাজ আমার কেউ নয়, সিরাজ বাংলার নবাব, আমি তার প্রজা। ক্ষমতার অহংকারে উন্মত্ত না হলে আমার সম্পত্তিতে হস্তক্ষেপ করতে সে সাহস করত না, মতিঝিল থেকে আমাকে সে তাড়িয়ে দিতে পারত না। শুনেছি আপনার কাছ থেকে কিছু টাকা তিনি ধার নিয়েছেন, কলকাতা অভিযানের সময় টাকার প্রয়োজন হয়েছিল তাই, কিন্তু গোলমাল মিটে গেলে সে টাকা তো আবার আপনি ফেরত পাবেন। নবাব টাকা ফেরত দিবেন? কেন দিবেন না? তাছাড়া সে টাকা তো তিনি ব্যক্তিগত প্রয়োজনে ব্যয় করেননি, দেশের জন্যে। থামো, লম্বা লম্বা বক্তৃতা করো না। সিরাজের বক্তৃতা তবু সহ্য হয়, তাকে বুকে পিঠে করে মানুষ করেছি, কিন্তু তোমার মুখে বড় বড় বলি শুনলে গায়ে যেন জ্বালা ধরে যায়। সিরাজ তোমার কোনো ক্ষতি করেনি বড় আপা, তার নবাব হওয়াটাই তো আমার মস্ত ক্ষতি। নবাবী সে কারো কাছ থেকে কিনে নেয়নি, ভূতপূর্ব নবাবী তাকে সিংহাসন দিয়ে গেছেন। বৃদ্ধ নবাবকে ছলনায় ভুলিয়ে তোমরা সিংহাসন দখল করেছ। ভূতপূর্ব নবাবকে ছলনায় ভুলিয়েছি আমরা? ভাবছো যে বিস্মিত হবার ভঙ্গি করলেই আমি তোমাকে বিশ্বাস করব কেমন? তোমাকে আমি চিনি, তুমি কম সাপিনী নও। তুমি অনর্থক বিষ উদ্গার করছো বড় আপা, তোমার এই ব্যবহারের অর্থ আমি কিছুই বুঝতে পারছি না। বুঝবে, সেই দিন আসছে, আর বেশি দিন এমন সুখে তোমার ছেলেকে নবাবী করতে হবে না। সিরাজউদ্দৌলা একটি দিনের জন্যেও সুখে নবাবী করেনি খালা আম্মা। এসেছো শয়তান, ধাওয়া করেছো আমার পিছু। আপনার সঙ্গে প্রয়োজন আছে। কিন্তু তোমার সঙ্গে আমার কোনো প্রয়োজন নেই। আমার প্রয়োজন আপনার সম্মতির অপেক্ষা রাখছে না খালা আম্মা। এই বুঝি সেনাপতি পাঠিয়ে আমাকে সংবাদ দিয়েছ যে তোমার আরো কিছু টাকার দরকার? খবর আপনার অজানা থাকার কথা নয়। কি বলতে চাইছো? অর্থাৎ? অর্থাৎ আমি জানি যে বাংলার ভাগ্য নিয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনার সমস্ত খবরই আপনি রাখেন। আরও স্পষ্ট করে শুনতে চান? আমি জানি যে সিরাজের বিরুদ্ধে আপনার আক্রোশের কারণ আপনার সম্পত্তিতে সে হস্তক্ষেপ করেছে বলে নয়, রাজনৈতিক প্রাধান্য লাভের আশায় আপনি উন্মাদ। আমি অনুরোধ করছি আপনার সঙ্গে আমাকে যেন কোনো প্রকারের দুর্ব্যবহার করতে বাধ্য করা না হয়। আমাকে ভয় দেখাচ্ছ? আমি সাবধান করে দিচ্ছি। তোমার এই চোখ রাঙাবার স্পর্ধা বেশি দিন থাকবে না নবাব, আমিও তোমাকে সাবধান করে দিচ্ছি। আমার ভবিষ্যৎ ভেবে আপনি উৎকণ্ঠিত হবেন না খালা আম্মা, আপনার নিজের সম্বন্ধেই আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি। নবাবের মাতৃস্থানীয় হয়ে তার শত্রুদের সঙ্গে আপনার যোগাযোগ রাখা বাঞ্ছনীয় নয়, অন্তত আমি আপনাকে সে দুর্নামের হাত থেকে রক্ষা করতে চাই। তোমার মতলব বুঝতে পারছি না। রাষ্ট্রের অভ্যন্তরীণ গোলযোগের সময়ে কোনো ক্ষমতাভিলাষী স্বার্থপরায়ণ নারীর পক্ষে অর্থাৎ আপনার পক্ষে রাজনীতির সঙ্গে যোগাযোগ রাখা দেশের পক্ষে অকল্যাণকর। আমি তাই আপনার গতিবিধির উপরে লক্ষ্য রাখবার ব্যবস্থা করেছি।
আমার প্রাসাদে আপনার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে না, তবে লক্ষ্য রাখা হবে যাতে দেশের বর্তমান অশান্তি দূর হবার আগে বাইরের কারো সঙ্গে আপনি কোনো যোগাযোগ রাখতে না পারেন। ওর অর্থ আমি বুঝি মহামান্য নবাব। শুনলি তো রাজমাতা, আমাকে বন্দিনী করে রাখা হলো। এইবার বলো তো আমি তার মা, সে আমার পুত্র তাই না? এসব লক্ষণ ভালো নয়, বড় আপা শুনে যাও। খালা আম্মা বড় বেশি অপমান বোধ করেছেন, ওর সঙ্গে অমন ব্যবহার করাটা হয়তো উচিত হয়নি। আমার ব্যবহারে সবাই অপমান বোধ করছেন লুৎফা, শুধু অপমান নেই আমার। ও কথা কেন বলছেন জাহাপনা? তুমিও অন্ধ হলে আর কার কাছে আমি আশ্রয় পাবো বলো তো লুৎফা? দেখতে পাচ্ছ না, শুধু অপমান নয়, আমাকে ধ্বংস করবার আয়োজনে সবাই কি রকম মেতে উঠেছে। কিন্তু খালা আম্মা, আমাকে ক্ষমতাচ্যুত করতে পারলে খালা আম্মা খুশি হবেন সবচেয়ে বেশি। অতটা বিশ্বাস করা কঠিন, তবে ওর মন আপনার উপরে যথেষ্ট বিষিয়ে উঠেছে। তবুও বলো, থামলে কেন? পুরো কথাটা বলো। বলাটা বোধ হয় ঠিক হবে না। তবুও বলো। বিধবা মেয়ে মানুষ, ওর সম্পত্তিতে বারবার এমন হস্তক্ষেপ করতে থাকলে ভরসা নষ্ট হবারই কথা। লুৎফা, তুমিও আমার বিচার করতে বসলে করো, আমি আপত্তি করব না। দাদু মরবার পর থেকে এই মাসের ভেতরে আমি এত বদলে গেছি যে আমার নিকটতম তুমিও তা বুঝতে পারবে না। জাহাপনা, মনে পড়ে লুৎফা, দাদুর মৃত্যুশয্যায় আমি কসম খেয়েছিলাম শরাব স্পর্শ করব না। আমি তা করিনি, তুমিও জানো লুৎফা আমি তা করিনি। আমিও সব কোনো কথাই তুলছিনি জাহাপনা। আমি জানি, সেই জন্যেই বলছি সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে বিচার করো। তাই তোমার মনে হলো ওর টাকা পয়সায় হাত দিয়েছি বলেই উনি আমার ওপর অতখানি বিরক্ত হয়েছেন, কিন্তু তুমি জান না কতখানি উৎসাহ নিয়ে উনি অজস্র অর্থ ব্যয় করেছেন শওকতজঙ্গের কামিয়াবির জন্যে। শুধু শওকতজঙ্গ কেন, আমার শত্রুদের শক্তি বৃদ্ধির জন্যে ওর দান কম নয়। এত দেয়াল কেন? মাপ চাইছি জাহাপনা, আমার অন্যায় হয়েছে। দেয়াল কোথায় জাহাপনা? আমার চারপাশে লুৎফা, আমার সারা অস্তিত্ব জুড়ে কেবল যেন দেয়ালের ভিড়। উজির, অমাত্য, সেনাপতিদের এবং আমার মাঝখানে দেয়াল। দেশের নিশ্চিত শাসন ব্যবস্থা এবং আমার মাঝখানে দেয়াল। খালা আম্মা আর আমার মাঝখানে, আমার চিন্তা আর কাজের মাঝখানে, আমার স্বপ্ন আর বাস্তবের মাঝখানে, আমার অদৃষ্ট আর কল্যাণের মাঝখানে শুধু দেয়াল আর দেয়াল। জাহাপনা, আমি এর কোনোটি ডিঙিয়ে যাচ্ছি, কোনোটি ভেঙে ফেলছি, কিন্তু তবু তো দেয়ালের শেষ হচ্ছে না। লুৎফা, আপনি ক্লান্ত হয়েছেন জাহাপনা। আমার বিরুদ্ধে কোম্পানির ইংরেজদের আয়োজন সম্পূর্ণ। আমি এগিয়ে গিয়ে বাধা না দিলে তারা সরাসরি মোষ নদে বসবার পর থেকে প্রতিটি মুহূর্ত যেন দুপায়ের 10 আঙ্গুলের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছি। ক্লান্তি আসাটা কিছু অস্বাভাবিক নয়, সমস্ত প্রাণশক্তি যেন নিস্তেজ হয়ে পড়ছে লুৎফা। মোষ নদে বসবার পর থেকে প্রতিটি মুহূর্ত যেন দুপায়ের 10 আঙ্গুলের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছি। ক্লান্তি আসাটা কিছু অস্বাভাবিক নয়, সমস্ত প্রাণশক্তি যেন নিস্তেজ হয়ে পড়ছে লুৎফা। বাইরের লোকের পক্ষে সবই সম্ভব। লুৎফা, শুধু একটা জিনিস বুঝে উঠতে পারিনি, ধর্মের নামে ওয়াদা করে মানুষ তা খেলাপ করে কি করে? নিজের স্বার্থ কি এতই বড়? কোনো প্রতিকার করতে পারেননি জাহাপনা? পারিনি, চেয়েছি, চেষ্টাও করেছি, কিন্তু শেষ পর্যন্ত ভরসা পাইনি। রাজবল্লভ, জগৎ শেঠকে কয়েদ করলে, মির্জাফরকে ফাঁসি দিলে হয়তো প্রতিকার হতো, কিন্তু সেনাবাহিনী তা বরদাস্ত করত কিনা কে জানে। দিকে দিকে বাজলো যখন শিকল ভাঙ্গার গান, আমি তখন চোরের মতো হুজুর হুজুর করাই রত। চাচা আপন বাঁচা বলে বাঁচিয়েছি প্রাণ, আসলে ভাই একা একা বাঁচার নামে আছি মরি। থাক ওসব কথা, আজ আপনি বিশ্রাম করুন। আর কাল সকালেই দেশের পথে ঘাটে লোকের মুখে মুখে ছড়িয়ে পড়বে যুদ্ধের আয়োজন ফেলে রেখে হারেমের কয়েকশো বেগমের সঙ্গে নবাবের উদ্দাম রাসলীলার কাহিনী। মহলে বেগমের তো সত্যিই কোনো অভাব নেই। টা করছো লুৎফা? তুমি তো জানোই মরহুম শওকতজঙ্গের বিশাল হারেম বাধ্য হয়েই আমাকে প্রতিপালন করতে হচ্ছে। সে যাক, আজ আপনার বিশ্রাম, শুধু আমার কাছে থাকবেন আপনি, শুধু আমরা দুজন। অনেক সময়ে সত্যিই তা ভেবেছি লুৎফা, তোমার খুব কাছাকাছি বহুদিন আসতে পারিনি। আমাদের মাঝখানে একটি রাজত্বের দেয়াল। মাঝে মাঝে ভেবেছি এই বাধা যদি দূর হয়ে যেত,
নিশ্চিত সাধারণ গৃহস্থের ছোট্ট সাজানো সংসার আমরা পেতাম। বেগম সাহেবা, জাহাপনা এখন বিশ্রাম করছেন। সেনাপতি মোহনলালের কাছ থেকে খবর এসেছে। এখন না, এখন শুধু আপনার বিশ্রাম। মোহনলালের জরুরি খবরটা শুনতাই দাও। লুৎফা, এখন না, এখন শুধু আপনার বিশ্রাম। আগামীকাল যুদ্ধ। এ মুহূর্তে মোহনলালের খবর খুবই জরুরি। দিকে দিকে বাজলো যখন শিকল ভাঙ্গার গান। আমি তখন চোরের মতো হুজুর হুজুর করাই রত। চাচা আপন বাঁচা বলে বাঁচিয়েছি প্রাণ, আসলে ভাই একা একা বাঁচার নামে আছি মরি। মোষ নদে বসবার পর থেকে প্রতিটি মুহূর্ত যেন দুপায়ের 10 আঙ্গুলের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছি। ক্লান্তি আসাটা কিছু অস্বাভাবিক নয়, সমস্ত প্রাণশক্তি যেন নিস্তেজ হয়ে পড়ছে। লুৎফা